আজ পড়াবো হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, দশম অধ্যায়। খাতা কলম নাও, লেখা শুরু করো। প্রথম পত্রের শেষ অধ্যায়, ঠিক আছে? তাহলে আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। ঠিক আছে, দশম অধ্যায় শেষ। প্রথমে আসি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আদর্শ গ্যাস কি? আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস, আমরা যেটা বাস্তবে দেখি এটা হচ্ছে বাস্তব গ্যাস। যেমন গ্যাসের সিলিন্ডার বা আদার্স যেগুলো আমরা বাস্তবে ব্যবহার করি সেগুলো হচ্ছে বাস্তব গ্যাস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আদর্শ গ্যাস কি? যে সকল গ্যাস গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য সমূহ মেনে চলে এবং সকল তাপমাত্রায় ও চাপে বয়েল ও সালসের সূত্র যুগ্মভাবে মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। তাহলে আমি কি বললাম? আমি বললাম হচ্ছে যে সকল গ্যাস গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য সমূহ মেনে চলে। লেখো সংজ্ঞা। যে সকল গ্যাস গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য সমূহ মেনে চলে। স্বীকার্য সমূহ মেনে চলে এবং সকল তাপমাত্রা ও চাপে সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও সালসের সূত্র বয়েল ও সালসের সূত্র যুগ্মভাবে মেনে চলে, মানে জোড়াভাবে একই সাথে যুগ্মভাবে মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। ঠিক আছে, এটা হচ্ছে আদর্শ গ্যাস। কিন্তু মজার বিষয় হচ্ছে বাস্তবে কোনো আদর্শ গ্যাসের অস্তিত্বই নাই, এটা কল্পনা মাত্র। তবে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে, ঠিক আছে, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে। এখন অনেক সময় এমসিকিউ আসে কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে, সেটা তোমাদের দেখাবো। বাস্তব গ্যাসের কোনো অস্তিত্ব নাই। দেখো বাস্তব গ্যাসের বাস্তবে বাস্তব গ্যাসের অস্তিত্ব আছে, আদর্শ গ্যাসের অস্তিত্ব নাই। আসলে বাস্তবে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নাই, এটা একটা কল্পনা। আদর্শ গ্যাসের অস্তিত্ব নেই। তাহলে কখন বলো তো ভাই বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে? এই কার মাইক্রোফোন আছে, মিউট করো। নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায়, ঠিক আছে, লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার, ঠিক আছে। এই কে রে ভাই? এইদিকে দেখো ভাই, লো প্রেশার মানে কম চাপে এবং হাই টেম্পারেচার উচ্চ তাপমাত্রায় কি করে ভাই বলো তো? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে। মনে রাখবা, লো প্রেশার কম চাপ, লো প্রেশার হাই টেম্পারেচার, টিতে হচ্ছে টেম্পারেচার। তাহলে কি করে? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে।
আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ঠিক আছে, এটা এমসিকিউ মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আদর্শ গ্যাস, তাহলে এখন এদিকে দেখো, তাহলে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য আসলে কি কি সেগুলো আমরা দেখব। তা আমরা দেখলাম বাস্তবে যেগুলো গ্যাস দেখি তাকে বলা হয় বাস্তব গ্যাস। বাস্তবে কোনো আদর্শ গ্যাসের অস্তিত্বই নাই, আসলে এটা একটা কল্পনা। তবে বাস্তব যেগুলো গ্যাস আছে সেগুলোর যদি প্রেশার অনেক কম হয়, লো প্রেশার এবং হাই টেম্পারেচারে, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে। এবং এই সময় এই থিওরি যখন করা হয় যে লো প্রেশার হাই টেম্পারেচার, তখন বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে, মানে আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে। আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে। ঠিক আছে, কখন? লো প্রেশার হাই টেম্পারেচার হলে। ঠিক আছে, কারণ আদর্শ গ্যাসের মতন আচরণ করে। এখন পরের পেজে গেলাম। পরের পেজে আমরা দেখব আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য সূচক মানদণ্ড কেমন, কি দেখে আদর্শ গ্যাস আমরা নির্ণয় করব। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখন আমরা দেখব আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য সূচক মানদণ্ড। হেডিং দিলাম আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য সূচক মানদণ্ড। ঠিক আছে, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য সূচক মানদণ্ড কি সেটা আমরা দেখব। 1 নম্বর, লেখা শুরু করে এগুলো এমসিকিউর জন্য দরকার, এবং যখন তোমাদের ক্যালকুলেশন করাবো তখন এগুলো থিওরি তোমাদের কিন্তু লাগবে, কনসেপ্ট লাগবে। হ্যাঁ, আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে, আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে PV = nRT, এটা আদর্শ গ্যাসের সমীকরণ, এই সূত্র মেনে চলে। এর পরে তোমাদের প্রতিপাদন করাবো। PV = nRT সমীকরণ মেনে চলে। ঠিক আছে, P মানে হচ্ছে চাপ, V মানে আয়তন, N মানে মোল সংখ্যা, R মানে গ্যাস ধ্রুবক, T মানে হচ্ছে টেম্পারেচার। 2 নম্বর বৈশিষ্ট্য আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কিন্তু এর আয়তনের উপর নির্ভর করে না। এই যে অভ্যন্তরীণ শক্তি ΔU dV, স্থির তাপমাত্রায়, তাপমাত্রা যদি স্থির থাকে এর অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে, এর আয়তনের উপর নির্ভর করে না। বোঝা গেল? 3 নম্বর বলা আছে এরকম, আদর্শ গ্যাসের অনুসময়ের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, এটা ধরে নিতে হবে। কিন্তু বাস্তবে গ্যাস যদি নাও অবশ্যই একটু হলে আকর্ষণ বিকর্ষণ আছে, কিন্তু ওই যে বললাম বাস্তব গ্যাসের সাথে আদর্শ গ্যাসের বাস্তবে কোনো অস্তিত্বই নাই, এটা একটা কল্পনা মাত্র। তাহলে এই জন্য ধরে নিতে হবে আদর্শ গ্যাসের অনুসময়ের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। আদর্শ গ্যাসের অনুসময়ের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। আকর্ষণ বিকর্ষণ নেই। ঠিক আছে, এবার হচ্ছে 4 নম্বর দেখব শিকার্য আমরা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। আদর্শ গ্যাসের অনুসময়ের মোট আয়তন, ঠিক আছে, গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য। এখন প্রশ্ন হচ্ছে, এটা অনেকে বোঝে না কেমন। এইরকম একটা পাত্র দাগালাম, এই পাত্রে গ্যাসগুলো মনে করো এভাবে আদর্শ গ্যাস ছড়াই আছে। এখন সব গ্যাসগুলো যদি তুমি এক জায়গায় করো, এই এতটুকু আয়তন হতে পারে, যতটুকু ছড়াই আছে অল্প একটু জায়গাতে, সব জায়গায় এক জায়গায় যদি নিয়ে যাও এতটুকু হবে মনে করো, কিন্তু ছড়াই আছে অনেক বেশি জায়গা নিয়ে। তাহলে আদর্শ গ্যাসের অনুসময়ের মোট আয়তন
যতগুলো দখল করা আছে, এই যে এই পুরা পাত্র দখল করেছে, কিন্তু এর আয়তন হয়তো এতটুকু মনে করো। দখলকৃত আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। ধরো তুমি একটা ফুটবল মাঠে চারিদিকে বাউন্ডারি দিয়ে উপরে নিচে সব জায়গায় সিল করে দেয়, তুমি ওর মধ্যে গ্যাস ছেড়ে মানে গ্যাস ছেড়ে দিছো, এটা আদর্শ গ্যাস। ওই সবগুলা গ্যাস তুমি যদি এক জায়গায় নিয়ে আসো, মনে করো একটা গ্যাস লাইটের যতটুকু গ্যাস ধরে অতটুকু এর মধ্যে রাখা যাবে। বুঝতে পারছো? এই জন্যে আদর্শ গ্যাসের অনুসময়ের মোট আয়তন আদর্শ গ্যাসের অনুসময়ের মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য। গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য। একটু বলেছে আয়তনের তুলনায় নগণ্য। তোমাদের লেখা হয়েছে? আচ্ছা, লেখা হয়ে গেছে, ধরে নিলাম। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে গ্যাস কাকে বলে। পরের পেজে যাই। গ্যাস হচ্ছে সেই জিনিস সাধারণ তাপমাত্রা ও চাপে যেসব পদার্থ বায়বীয় অবস্থায় থাকে তাদেরকে গ্যাস বলে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। ঠিক আছে, কিন্তু বর্তমানে প্রচলিত মত অনুসারে এখন যেটা মত আছে সেটা হচ্ছে সংকট তাপমাত্রার উপরে কোনো পদার্থের বায়বীয় অবস্থার নাম হচ্ছে গ্যাস। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই সংকট তাপমাত্রা কেন? ভাই এখন তুমি যদি পানিতে হিট দাও সেটা তো গ্যাস হয়, তাহলে পানিকে কি গ্যাস বলতে পারবো? ঠিক আছে, এই জন্য সংকট তাপমাত্রা মানে 25 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখন দেখো পদার্থের 3টা অবস্থা থাকে, তোমরা তো এটা ভালো করেই জানো। পদার্থের কি কি অবস্থা থাকে? কঠিন, তরল এবং বায়বীয়। ঠিক আছে, কঠিন, তরল এবং বায়বীয়। তাহলে এখন গ্যাসের বৈশিষ্ট্য পরিমাপ করতে কি কি মানদণ্ড লাগে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, গ্যাসের বৈশিষ্ট্য পরিমাপক মানদণ্ড। তাহলে কি কি গ্যাসের আমরা পরিমাপ করব? তাহলে গ্যাসের আমরা পরিমাপ করব, দেখো আমি লেখা দিচ্ছি একে একে। গ্যাসের আমরা ভর পরিমাপ করব, ভর। 2 নম্বর কি করব? 2 নম্বর হচ্ছে আয়তন পরিমাপ করব। 3 নম্বর কি? তাপমাত্রা। ঠিক আছে, 4 নম্বর গ্যাসের প্রেসার বা চাপ এবং গ্যাসের ঘনত্ব। ঠিক আছে, মোটামুটি এই 5 ধরনের জিনিস গ্যাসের আমরা পরিমাপ করব। ঠিক আছে, বোঝা গেল? তো প্রথমে আমরা আসি, নতুন পেজে চলে যাই। প্রথমে আমরা ভর দিয়ে শুরু করব, ভর। ঠিক আছে, লেখো ভাই। 1 নম্বর হচ্ছে ভর বা ম্যাস। ম্যাস মানে হচ্ছে ভর। ঠিক আছে, এখন এখানে নিলাম একটা ফাঁকা সিলিন্ডার, মনে করো। এই জায়গায় নিলাম হচ্ছে ফাঁকা একটা সিলিন্ডার, ফাঁকা। ফাঁকা সিলিন্ডার। এই ফাঁকা সিলিন্ডারের ওজন হচ্ছে W1 গ্রাম। ঠিক আছে, এবার কি করলাম? গ্যাস দ্বারা পরিপূর্ণ করলাম, গ্যাস দ্বারা পূর্ণ করলাম, পূর্ণ করা হলো। তাহলে গ্যাস দ্বারা পূর্ণ করা হলে কেমন হবে? এই পাত্র, এদিকে দেখো, ধরলাম এবার গ্যাস দ্বারা পূরণ করছি। হ্যাঁ, পূর্ণ করছি। এই যে গ্যাস, ভিতরে সব জায়গায় এখন গ্যাস আছে। গ্যাস দ্বারা পূর্ণ করার পরে এর ওয়েট হয়ে গেছে, ওজন হয়ে গেছে W2 গ্রাম। তখন প্রশ্ন হচ্ছে গ্যাসের ভর কত হবে? এটা তো সিম্পল 1-2 এর প্রশ্ন, তাই না? এটা গ্যাস দ্বারা পূর্ণ, গ্যাস আছে এখানে, গ্যাস। তাহলে গ্যাসের ভর
গ্যাসের ভর, তাহলে কি হবে W2 মাইনাস W1, পাত্রের ভর বাদ দিলে তো এটা গ্যাসের ভর এত গ্রাম হবে। ঠিক আছে, এটাই হচ্ছে গ্যাসের ভর। এখন যদি বলে এখানে মোল সংখ্যা কত গ্যাসের, তাহলে কি হয় মোল সংখ্যা। এখন তোমাকে চাইলো যে এই গ্যাসের মোল সংখ্যা কত, এখন তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে গ্যাসের ভর, গ্যাসের ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ দেবা। গ্যাসের কি আণবিক ভর দ্বারা ভাগ দিলে আমরা মোল সংখ্যা পাবো। ঠিক আছে, এই আর কি। তো প্রথমে আমরা গ্যাসের কি নির্ণয় করলাম, ভর নির্ণয় করলাম। ঠিক আছে, এবার দেখবো হচ্ছে গ্যাসের আয়তন। 2 নম্বর হচ্ছে গ্যাসের আয়তন নির্ণয় করব। গ্যাসের আয়তন। ইমন আসো ভাই, আসি ভাইয়া। লিখছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন দেখো তো ভাই গ্যাসের আয়তন কিভাবে পরিমাপ করব। আচ্ছা বন্ধ করো, গ্যাস যে পাত্রে রাখা হয়, বন্ধ করো ভাই, আমার রিফ্লেক্ট শোনা যাচ্ছে। গ্যাস যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে। এই কার এখনো অন আছে গো, কি রে অন করে রাখছে। এই সুরাইয়া, অন করে রাখছো কিসের জন্য? ভাই গ্যাস যে পাত্রে রাখা হয় সে পাত্রের আয়তন ধারণ করে। ঠিক আছে, তাহলে গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্র কি করে বলো তো ভাই, সে পাত্রের আয়তন ধারণ করে। ধরো তুমি একটা গ্যাস রুমের মধ্যে রাখছো, ওই গ্যাসের আয়তন হবে রুমের আয়তনের সমান। তুমি একটা গ্যাস বেলুনের মধ্যে রাখিছো, ওই গ্যাসের আয়তন হবে বেলুনের আয়তনের সমান। তাহলে গ্যাসকে যে পাত্রে রাখা হয় সে পাত্রের কি করে বলো তো ভাই, আয়তন কি করে ধারণ করে। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে গ্যাসের আয়তন কি হবে বলো তো, পাত্রের আয়তনের সমান। পাত্রের আয়তনের সমান মানে যে পাত্রে রাখা হয়। এখন প্রশ্ন হচ্ছে এরকম একটা পাত্র দেওয়া আছে, মনে করো পাত্র দেওয়া আছে এরকম। ঠিক আছে, এইরকম পাত্র। এখন কঠিন পদার্থকে কিন্তু চাপে তেমন সংকুচিত হয় না। ধরো এই পাত্রের মধ্যে এখানে রাখা আছে হচ্ছে মনে করো পাথরের মার্বেল। ঠিক আছে, এইরকম মনে করো রাখা আছে হচ্ছে পাথরের মার্বেল, এরকম রাখা আছে। এই পাথরের মার্বেলের আর উপরে রাখা আছে মনে করো গ্যাস, উপরে রাখা আছে এগুলা গ্যাসের মলিকুল, উপরে গ্যাস থাকবে। এটা টোটাল পাত্র। তাহলে গ্যাসের আয়তন কত হবে জানো, যদি এই যে যে পাথরগুলো রাখা আছে এই পাত্রের মধ্যে এর আয়তন যদি x হয় এবং সম্পূর্ণ পাত্রের আয়তন যদি v হয়, তাহলে গ্যাসের আয়তন হবে, খালি ফাঁকা জায়গা কতটুক এই পাত্রে, টোটাল জায়গা ছিল v, কে আয়তন x আয়তন হচ্ছে পাথরে খেয়ে নিছে বা মার্বেলে, কারণ কঠিন পদার্থ চাপে তেমন সংকুচিত হয় না। এই জন্যে কোনো পাত্রের মধ্যে যতটুক ফাঁকা জায়গা থাকবে সেটাই হবে গ্যাসের আয়তন, যেখানে গ্যাস ছোটাছুটি করতে পারবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যদি এরকম বলে পরীক্ষায়, ধরো এরকম বলছে এই একটা পাত্র, এই পাত্র হচ্ছে মনে করো 100 সেন্টিমিটার কিউব, এই পাত্রের আয়তন। এখন এই পাত্রে হাইড্রোজেনও গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে এবং নাইট্রোজেন গ্যাস আছে, এবং বলা হলো এই গ্যাস তিনটা পরস্পরের সাথে কি করে না, বিক্রিয়া করে না। কারণ প্রশ্ন হলো ভাই হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, ভাই এই পুরা পাত্র মিলে হাইড্রোজেন গ্যাস ছোটাছুটি করবে, এরও আয়তন 100 সেন্টিমিটার কিউব। যদি বলে অক্সিজেনের আয়তন কত, এই অক্সিজেন এক জায়গায় সীমাবদ্ধ না থেকে সমস্ত পাত্রে ছোটাছুটি করবে, এরও আয়তন হচ্ছে এই পুরাটার আয়তন সমানই। আবার যদি বলা হয় নাইট্রোজেনের আয়তন কত, ওই একই, সবগুলো এক জায়গায় না থেকে ছোটাছুটি করবে, এই জন্য
সবগুলোর আয়তন সেম। এখন যদি গাণিতিক নিয়ম অনুসারে ক্লাস 1-2 এর পাটিগণিত অনুসারে, তখন আবার বলবো ভাই আয়তন তো ছিল 100 সেন্টিমিটার, হয়ে গেল 300। ভাই এভাবে ভাবা যাবে না, কারণ এই তিনটা গ্যাস যদি পরস্পরের সাথে বিক্রিয়া না করে এবং এই পাত্রের সব জায়গায় ছোটাছুটি করে, তাহলে যেহেতু এই পাত্রের আয়তন হচ্ছে 100 সেন্টিমিটার কিউব, সবগুলো গ্যাসের আয়তনই হবে সেম। কনসেপ্ট কি বোঝা গেল? এখন কিছু একক তোমাদের জানতে হবে অঙ্ক করার জন্য, কারণ অনেকে কনভার্ট করার অভাবে অনেক অঙ্ক করতে পারে না, জানে যে কি অবস্থা। 1 ঘনমিটার কিউব সমান সমান, এটা ভালো করে লিখে নেবা, 1000 লিটার। 1000 লিটার, 1000 লিটার সমান সমান 1000 ডেসিমিটার কিউব। ঠিক আছে, 1000 ডেসিমিটার কিউব সমান সমান 10⁶ সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব সমান সমান 10⁶ মিলিলিটার। এটা সমান সমান 10⁹ মিলিমিটার কিউব। এখন অনেকের হচ্ছে ভাই এগুলা মনে রাখবো কিভাবে, আমি একটু পরে শিখাই দেবো যে কিভাবে মনে রাখবা। ঠিক আছে, বুঝতে পারছো? এই এককগুলো তোমার মনে রাখতে হবে। এই যে বিশেষ করে 1 মিটার কিউব আয়তনে 100 লিটার। 1 মিটার কিউব আয়তন মানে হচ্ছে এখানে 100 লিটার সমান 100 লিটার আর 1 মিটার কিউব। 1 মিটার কিউব মানে বোঝো তো 1000 লিখেছেন জি। কিসে? 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার। ও, তো 100 মিটার নাকি বলছেন না? 1 মিটার কিউব, এই 1 মিটার কিউব কি একটু দেখা, এদিকে দেখো। 1 মিটার কিউব মানে এই যে এরকম কিউব থাকবে, এরকম একটা বক্স, যার দৈর্ঘ্য 1 মিটার, যার প্রস্থ 1 মিটার এবং উচ্চতাও 1 মিটার। এটাকে বলা হয় 1 মিটার কিউব। এখানে তুমি যদি পানি রাখো, পানি বা যে কিছু রাখো, 1000 লিটারের মধ্যে রাখতে পারবা। 1000 লিটার, বুঝতে পারছো? 1 মিটার কিউব মানে কি জিনিস? এর মধ্যে রাখতে পারবা হচ্ছে 1000 লিটার। যেটা 1 মিটার কিউব সেটা হচ্ছে 1000 লিটার। ঠিক আছে, এখন মিটার কিউবের সাথে সেন্টিমিটারের কি সম্পর্ক ভাই তোমরা ভালো করে জানো, এদিকে দেখো। 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার বলো? 100 সেন্টিমিটার। ঘন যেহেতু আয়তন মাপতেছি, দুই পাশে ঘন করতে হবে, কিউব দাও, তাহলে কি হবে বলো? 1 এর উপর কিউব দিলে 1 হয়। 1 মিটার কিউব ইকাল টু 100 লেখা কয়টা শূন্য? 1 2 3 4 5 6টা শূন্য, কারণ 3টে 100 গুণ করলে 1 লেখা 6টা শূন্য হয়, সেন্টিমিটার কিউব। তাহলে কত হইল? তাহলে হইল 1 মিটার কিউব ইকাল টু, ক্যালকুলেশন কি বুঝতে পারছো? 1 মিটার কিউব ইকাল টু যতগুলো শূন্য থাকবে 10 লেখে ততগুলো হচ্ছে পাওয়ার হবে, 6টা শূন্য আছে, পাওয়ার 6। ঠিক আছে, তাহলে 1 মিটার কিউব 10⁶ সেন্টিমিটার কিউব হইল। এবারে যাই 3 নম্বর মানদণ্ড গ্যাসের। 1 গেল, 2 গেল, আয়তন গেল, প্রথমে ওজন গেল বা ভর গেল, ম্যাস। এবার 3 নম্বর হচ্ছে টেম্পারেচার। 3 নম্বর হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, তাপমাত্রা। তাপমাত্রা আমরা জানি, তাপমাত্রা কোথায় থেকে উদ্ভব হয়? গ্যাসের গতিশক্তি থেকে তাপের উদ্ভব হয়। গ্যাসের গতিশক্তি থেকে গ্যাস ছোটাছুটি করে ভাই, তুমি যত হিট দেবা তত জোরে ছোটাছুটি করবে। গ্যাসের গতিশক্তি থেকে, ঠিক আছে, তাপমাত্রার, এখন তুমি যদি তাপ দাও গ্যাসের গতিশক্তি তৈরি করবে। আমি উল্টাভাবে যদি বলি, কোনো গ্যাসকে তাপ দিলে গ্যাসের গতিশক্তি বাড়তে থাকবে। ঠিক আছে, গ্যাসের গতিশক্তি বাড়তে থাকবে মানে গ্যাস দ্রুত ছোটাছুটি করবে থাকবে। এসআই ইউনিট বা এসআই একক হচ্ছে, গ্যাসের এসআই একক হচ্ছে কেলভিন ভাই, কেলভিন। জানো তো, পড়াইছি কেলভিন। ঠিক আছে,
তাহলে আমরা ওই যে ন্যাচারালি তিনটা স্কেল আমাদের লাগে, একটা হচ্ছে কি বলতো ভাই, সেলসিয়াস C/5, ফারেনহাইট F-32/9, আর একটা আছে কেলভিন K-273/5। এখান থেকে আমরা মোটামুটি এই ক্যালকুলেশন থেকে 9-10 তোমরা পড়ে আসছো এটা, আর দেখালাম না, মোটামুটি একটার থেকে আরেকটা রূপান্তর করা যায়। সি মানে সেলসিয়াস, এফ মানে ফারেনহাইট, কে মানে হচ্ছে কেলভিন। ঠিক আছে, তো এইবার আমরা করব কি, তাপমাত্রা গেল, সেলসিয়াসের একক জানো তো, জানো ডিগ্রি সেলসিয়াস, এটা ফারেনহাইট, আর এটা হচ্ছে কি কেলভিন। এবার দেখবো গ্যাসের চাপ। ঠিক আছে, গ্যাসের কি বলো তো ভাই, চাপ। তাহলে 4 নম্বর মানদণ্ডে চলে গেলাম, গ্যাসের চাপ। এখানেও কিছু সূত্র আছে, গ্যাসের চাপ। ঠিক আছে, গ্যাসের চাপ কি, আর এসআই ইউনিট কি, ইন্টারন্যাশনাল ইউনিট। ইউনিট হচ্ছে গ্যাসের নিউটন মিটার ইনভার্স 2 বা প্যাসকেল। ঠিক আছে, একে বলা হয় প্যাসকেল। তাহলে গ্যাসের এসআই একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2, ওটাকেই বলা হয় প্যাসকেল। এখন হচ্ছে আরো কয়েকটা ইউনিট লিখে দিই তোমাদের। 1 অ্যাটম ইকাল টু হচ্ছে 1.01325। তোমাদের মনে হয় গ্যাসের অঙ্ক কোথায় জানি করাইছিলাম, এর আগে করাইছিলাম না, এত প্যাসকেল বা এদের লেখা দিছিলাম 101.325 ইন্টু 10⁻³ মনে রাখতে বলেছিলাম, এত প্যাসকেল, যদি মনে না থাকে। এক অ্যাটম সমান সমান 101.325 ইন্টু 10³ বাই পয়েন্ট, যদি 2 ঘর আগে না আসো তাহলে হচ্ছে আরো 100 বাড়বে। এখন যদি বলে কিলো প্যাসকেল, এক অ্যাটম সমান সমান কত কিলো প্যাসকেল, ভাই তাহলে তো এটা বাদ দিলেই হবে তোমার, এই যে 1000 বাদ দিলেই হবে, তাহলে কিলো প্যাসকেল হবে 101.325 কিলো প্যাসকেল। ঠিক আছে, ইকাল টু এটা সমান সমান 760 মিলিমিটার পারদচাপ মার্কারি, বা 760 টর বলা হয়, টর। এই অনেক সময় আমি দেখছি এটা একটা এমসিকিউ অ্যাডমিশনে, টর কিসের একক, চাপের একক, তাপমাত্রার একক, ওজনের একক। টর কিন্তু কি ভাই বলো তো, চাপের একক, মনে রাখবা। এটা ইকাল টু হচ্ছে 76 সেন্টিমিটার পারদচাপ মার্কারি চাপ, বা বার। কাকে বার বলা হয়, এই যে এতটুকু অংশ যে লাল দাগ দিচ্ছি দেখো, এটা যদি নাও পাওয়ার 5 এর আকারে প্রকাশ করে, একে বলা হয় বার। 1 পয়েন্ট, চাপের একক কিন্তু আরেকটা একক বার, 1.1 ইন্টু 325 বার বলা হয়। ঠিক আছে, তাহলে গ্যাসের চাপ গেল। এখন থাকলো লাস্ট ডেনসিটি বা ঘনত্ব, এটা করে আজকে রেখে দেবো। হ্যাঁ, তাহলে 5 নম্বর। ভাই একটু তুলে লি 1 মিনিট। ও ওঠানো না হলে বলবা তো, ঠিক আছে, আমি ভাবছি ওঠানো হয়ে যাচ্ছে তোমাদের। হয়েছে ভাইয়া? ভাই এই জি মানে কি, পারদচাপ নাকি? মার্কারি, মার্কারি বা পারদ, বাংলায় পারদ বলা হয়। কেন, কেমিস্ট্রি ইয়েতে পড়োনি? হ্যাঁ হ্যাঁ, এই যে মানে ওটা তো পড়েছি। এটা মানে পারকারি, পারদচাপ, পারদচাপ বা মার্কারি বলা হয় ইয়াতে আর কি, ল্যাটিনে। ঠিক আছে, হয়েছে ভাই? হয়েছে? হ্যাঁ ভাই, উঠানো হয়েছে। আচ্ছা, 5 নম্বর লেখো, ঘনত্ব গ্যাসের। ভাই তোমরা জানো একক আয়তনের ভরকে কি বলা হয় বলো তো ভাই, ঘনত্ব। ঠিক আছে, কিন্তু গ্যাসের ঘনত্ব 2 ধরনের ঘনত্ব আছে। গ্যাসের 2 ধরনের ঘনত্ব আছে, একটা পরম ঘনত্ব আর একটা হচ্ছে বাষ্প ঘনত্ব। এগুলো পড়াবো, ডিটেলস আছে মাঝখানে, এখন খালি এগুলো ট্রেইলর দেখাচ্ছে আর কি, মনে করো।
এটা হচ্ছে পরম ঘনত্ব, আর এটা হচ্ছে বাষ্প ঘনত্ব। এই যে হাই স্কুলে পড়েছিলা কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব তার আণবিক ভরের অর্ধেক, তাহলে আণবিক ভর ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আর এই যে পরম ঘনত্ব ডি ইকাল টু হবে, এটা কোথায় থেকে আসলো এগুলো তোমাদের আমি পড়াবো, মাঝখানে আছে আর টি, খালি আজ লিখে রাখো, এটাই হবে তাহলে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। ঠিক আছে, কাল দেখা হবে, হ্যাঁ।